এলএমজি অ্যানিমেশনে আজ দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট্ট গল্প শাস্তি। রোজগার মতো সেদিন সকালেও দুই ভাই দুঃখীরাম রুই এবং শ্রীদাম রুই দা হাতে জন খাটতে বের হলো। তাদের স্ত্রীরা তখন উত্তপ্ত ঝগড়ায় মগ্ন। ঝগড়ার বিষয় দুঃখীর স্ত্রী রাধার আচারের কৌটো। বারান্দায় বসে সুপরি কাটতে কাটতে রাধা বলল, মিথ্যে বলিস না ছোট, তুই সরিয়েছিস আমার আচারের কৌটো। বারান্দার ওপারে বসে শ্রীদামের স্ত্রী চন্দনা গলা উঁচিয়ে জবাব দিল, আমার বয়েই গেছে তোমার এই নষ্ট আচার খেতে। নষ্ট? তোর মতো ছোট লোক আমি নই রে যে নষ্ট আচার খাবো। ভালোই ভালোই দিয়ে দে বলছি। কি তুমি তুমি আমাকে ছোট লোক বললে? এই কথার পরেই ঝগড়া লেগে গেল দুই জায়ের। নিত্যদিনের অন্যান্য প্রাকৃতিক শব্দের মতো এই কলহ কোলাহল পাড়া শুদ্ধ লোকের অভ্যাস হয়ে গিয়েছে। দুই জায়ের কণ্ঠস্বর শোনা মাত্র প্রতিবেশীরা বলতো। অর্থাৎ সবাই যেন আশা করেছিল ঠিক তেমনই ঘটছে। রোজ ভোরে পূর্ব দিকে সূর্য উঠলে কেউ কখনোই কারণ জিজ্ঞাসা করে না। রুই বাড়িতে দুইজনের মধ্যে যখন একটা হই হই পড়ে যায়, তখন কারণ জানার জন্যে কারো মনে কোনো রকম কৌতূহলের উদ্বেগ হয় না। অবশ্যই ঝগড়া যে প্রতিবেশীদের চেয়ে দুই স্বামীকেই বেশি স্পর্শ করত তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা নিয়ে তাদের আলাদা করে কারোর অসুবিধা হতো না। দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা ইক্কা গাড়িতে চলছে, যে গাড়ির দুই দিকে দুই স্প্রিংবিহীন চাকায় অবিরাম খড়খড় খড়খড় শব্দ হচ্ছে। এই শব্দকে তারা জীবনের রথযাত্রার একটি বিহিত নিয়মের মধ্যেই ধরে নিয়েছিল। ফলে যেদিন কোনো শব্দ হতো না সেদিন সমস্ত থমথম ছমছম করত। সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মাত। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসেব করে বলতে পারত না। সেদিন সন্ধ্যায় দুই ভাই জমিদার বাড়ির কাচারি ঘরের চাল মেরামত করে ফিরছিল। সারাদিন খাটুনিতে দুইজনের ক্লান্ত মুখে বিরক্তিভাব স্পষ্ট। রাস্তায় জমা জল পার করে হাঁটতে হাঁটতে শ্রীদাম বলল, জমিদারদের কোনো দয়া মায়া হয় না দাদা। ওফ, দয়া মায়া থাকলে কি আর অত টাকা করতে পারে? ওফ, এই রোদে সারাদিন চালের উপর কাটালাম, একটু খেতেও দিল না ঠিক মতো। বাবা রে, উফ, আরে এর চেয়ে তো ওপারের চড়ে, আরে দেখে চল, জল রয়েছে। এর চেয়ে তো ওপারের চড়ে ধান কাটতে গেলে ভালো হতো। অন্তত কয়েক কাটি ভালো ধান পেতাম। সবাই ওদিকেই গেছে। সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কেই জানে। সারা বেয়াদাগুলো আমাদেরই ধরে নিয়ে গেল। এই তাড়াতাড়ি পা চালা, সারাদিন খাটাখাটনির পর এরকম ধুস এভাবে হাঁটা যায়? খিদে তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। পয়সাও বেশি দিল না, একটু খেতেও দিল না, বদলে খালি কথা শোনালো। দাদা মাথা গরম করো না দাদা। আরে কেন করব না, ওরা কি বোঝে চাল ছাওয়া? তাও এসে বলবে হচ্ছে না দুঃখী, ঠিক করে কর, ফাঁকি দিলে কিন্তু খবর আছে। দাদা চলো আমরা কোনো অন্য জায়গায় চলে যাই। কোথায় আর যাব? এই জমিদারের খপ্পর থেকে অন্য এক জমিদারের খপ্পরে পড়তে হবে। দুঃখীরাম মানুষটা লম্বা চওড়া, চোখ জোড়া, এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করে বোঝে না, অথচ এটি কোনোরূপ প্রশ্ন করতে চায় না। এমন নিরীহ অথচ ভীষণ এবং সবল অথচ নিরুপায় অতি দুর্লভ। অন্যদিকে শ্রীদামকে একখানি চকচকে শরীর, কোথাও কোনো টোক খায়। কথা বলতে বলতে দুই ভাই বাড়িতে ঢুকে দেখল সারা বাড়িতে নিস্তব্ধতা গমগম করছে। বাইরেও সেদিন অত্যন্ত গুমোট। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এখনো আকাশে মেঘ জমে আছে, হাওয়ার রেশ মাত্র নেই। বর্ষায় ঘরের চারপাশে আগাছাগুলো বেশ বেড়ে উঠেছিল। সেখান থেকে আবার বাগানের পেছনের জলমগ্ন পাটের ক্ষেত থেকে জমা ভেজা গন্ধ প্রাচীরের মতো ঘিরে ধরেছিল দুঃখীদের বাড়ি। গোয়ালের পাশের ডোবায় অসংখ্য কোলা ব্যাঙ ডাকছিল তালুস্বরে। দুই ভাই দেখল ছোট যা চন্দরা মাটিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে। তার থমথমে মুখে কান্নার ভাব স্পষ্ট। বড় যা রাধাও মুখ ফুলিয়ে দাওয়ায় বসে আছে। দুঃখীর 1.5 বছরের ছেলে উঠোনের এক কোনায় চিত হয়ে শুয়ে আছে। ক্ষুধার্ত দুঃখীরাম বারান্দায় উঠতে উঠতে স্ত্রীকে বলল, এই ভাত দে।
দুঃখীরামের কথা শুনে রাধা তেলে বেগুনে জ্বলে উঠল। সুতীব্র কণ্ঠে চিৎকার করে বলল, ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গেছিলি? আমি কি নিজে গিয়ে রোজগার করে আনবো? সারাদিনের খিদে, ক্লান্তি ও লাঞ্ছনার পর স্ত্রীর এমন কর্কশ উত্তর, বিশেষ করে শেষ কথার গোপন বিচ্ছিরি ইশারা দুঃখীর সহ্যের সীমা ছাড়িয়ে গেল। ক্ষিপ্ত বাঘের মতো গর্জন করে সে বলে উঠল, কি কি বললি তুই হতচ্ছাড়ি? তবে রে হতচ্ছাড়ি, আজই শেষ করে দেবো তোকে। দায়ের আঘাতে রাধা ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল। মাথা ফেটে রক্ত বেরিয়ে সেই রক্ত চন্দরর শাড়ির আঁচল ভিজিয়ে দিল। নিমেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল রাধা। চন্দ্রা চিৎকার করে উঠল, কি হলো গো? সিদাম সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল। চুপ চুপ, কথা বলিস না। দুঃখীরাম দা ফেলে দিয়ে হতভম্বের মতো মুখে হাত দিয়ে মাটিতে বসে পড়ল। বাড়ির ভেতর যখন এই ভয়ানক ঘটনা ঘটে গেছে, বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখালের দল গরু নিয়ে গ্রামে ফিরছে। ওপারের চরে যারা নতুন ধান কাটতে গেছিল, তারা সবাই 2 আটি ধান নিয়ে নিজের বাড়ি ফিরে এসেছে। এমন সময় চক্রবর্তী বাড়ির রামলোচন চক্রবর্তী জমির খাজনা নেওয়ার জন্যে দুঃখীর বাড়িতে এলেন। দুঃখী রামলোচনের কোরফা প্রজা। সদর দরজা দিয়ে দুঃখী বাড়িতে ঢুকতেই রামলোচনের গা ছমছম করে উঠল। তিনি দেখলেন ঘরের এখনো প্রদীপ জ্বালানো হয়নি। অন্ধকার দাওয়ায় 2-4টে স্পষ্ট মূর্তি দেখা যাচ্ছে। আর দেওয়ালের এক কোণে দুঃখীর ছোট ছেলেটি যতবার মা মা করে চিৎকার করতে চাইছে, সিদাম তার মুখ চেপে ধরছে। রামলোচন একটু ভীতু কণ্ঠেই জিজ্ঞেস করে বললেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ পাথরের মূর্তির মতো নিশ্চল বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্র এক্কেবারে অবোধ বালকের মতো কেঁদে উঠল। সিদাম তাড়াতাড়ি উঠোন থেকে নেমে রামলোচনের কাছে এসে বলল, কি কি হয়েছে দাদা ঠাকুর? বউরা কি আজও ঝগড়া করে বসে আছে? সারাদিন তো কত চিৎকার চেঁচামেচি শুনলুম। এতক্ষণ ভেবে সিদাম সিদ্ধান্ত নিয়েছিল রাত একটু গভীর হলেই মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। ইতিমধ্যে যে রামলোচন চক্রবর্তী এসে উপস্থিত হবেন তা সে কল্পনাও করেনি। ফলে রামলোচনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে ভ্যাবাচাকা খেয়ে ভয়াত্মক কণ্ঠে বলল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই জন্যে দুঃখী কাঁদে কেন রে? সিদাম দেখলো আর রক্ষা নেই। 7-5 না ভেবে এসে আচমকা বলে ফেলল, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে এ কথা সহজে মনে হয় না। সিদাম তখন ভেবেছিল ভীষণ সত্যের হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায়, অথচ মিথ্যে যে তার চেয়েও ভীষণ হতে পারে তা তার মাথায় ছিল না। তাই রামলোচন প্রশ্ন শোনা মাত্রই তার মাথায় যা এলো সে তাই বলে দিল। রামলোচন চমকে উঠে বললেন, কি কি বলিস কি? সে মরেনি তো? মরে গেছে, সে মরে গেছে। কথাটা বলে সিদাম রামলোচনের পা জড়িয়ে ধরল। রামলোচন মনে মনে ভাবলেন, ভর সন্ধেবেলায় একই বিপদে তাকে পড়তে হলো। আদালতে সাক্ষ্য দিতে দিতেই তো প্রাণ বেরিয়ে যাবে। সিদাম তার পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, আমার বউকে বাঁচানোর উপায় বলে দিন। দাদা ঠাকুর, আমার বউকে বাঁচানোর উপায় বলে দিন। মামলা মোকদ্দমার ব্যাপারে গ্রামের সবাই রামলোচনের কাছেই উপদেশ নিতে আসেন। তিনি একটু ভেবে বললেন, দেখ, একটা উপায় আছে। তুই এখনই থানায় যা, বলগে তোর বড় ভাই দুঃখী কাজ শেষ করে সন্ধ্যাবেলায় ঘরে এসে ভাত চাইছিল। ঘরে ভাত তৈরি নেই দেখে স্ত্রীর মাথায় দা বসিয়ে দিয়েছে। থানায় এ কথা বললে মেয়েটা বেঁচে যাবে। রামলোচনের উপদেশ শুনে সিদামের কণ্ঠ শুকিয়ে গেল। সে পা ছেড়ে উঠে বলল, ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু কিন্তু দাদা ফাঁসি গেলে তো আর দাদা পাবো না। রামলোচনেরও সিদামের কথা শুনে যুক্তিসম্মত বলেই মনে হলো। তবে যেমনটি ঘটেছে তাই বলিস, সব দিক রক্ষা করা অসম্ভব। আর কথা না বাড়িয়ে অবিলম্বে রামলোচন চলে গেলেন। দেখতে দেখতে গ্রামে রাষ্ট্র হয়ে গেল। রুইদের বাড়ির চন্দ্ররা
রাগারাগি করে বড় জায়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে, গ্রামের মধ্যে বহু শব্দে পুলিশ চলে এলো। অপরাধী এবং নিরপরাধী সকলেই দারুণ চিন্তিত হয়ে উঠল পুলিশের আগমনে। সিদাম ভাবল যে পথ কাটা হয়েছে সেই পথেই চলতে হবে। সে রামলোচন চক্রবর্তীর কাছে নিজের মুখে যে কথা বলেছে সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে। এখন আবার কথা উল্টে গেলে কি হতে কি হয়ে যাবে সে নিজেই কিছু ভেবে পেল না। কোনো মতে তার স্ত্রীর বলা কথাই ধরে রেখে তার সঙ্গে আর 5টা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। সিদাম তার স্ত্রী চন্দ্ররাকে বলল, তুই দোষ স্বীকার করে নে বউ। সিদামের কথা শুনে চন্দ্ররা একেবারে বজ্র হতে গেল। ভীতু কণ্ঠে এসে বলল, আমি তো কিছু করিনি। যা বলছি তাই কর, তোর কোনো ভয় নেই, আমরা তোকে ঠিক বাঁচিয়ে নেব। সিদাম আশ্বাস দিল বটে, কিন্তু তার গলা শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে তো নিজেও জানে না কিভাবে বউকে বাঁচাবে। চন্দ্ররার বয়স 17-18, স্বাস্থ্যপ্রতি চেহারা, গোল গোল মুখ, শরীর অনতি দীর্ঘ, আঁটোসাঁটো, সুস্থ সবল। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি মাধুর্য আছে যে চলাফেরার সময় দেহের কোথাও কিছু বাধে না, ঠিক একটা নতুন নৌকার মতো। পৃথিবীর সব বিষয়ে তার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসত চন্দ্ররা। বড় বউ ছিল ঠিক এর উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলে ঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলে শিশু, ঘর কন্যার কাজ কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ কোনো কাজ নেই, অথচ কখনোই সে অবসর পেত না। ছোট যা তাকে বিশেষ কিছু বলতো না, মৃদুস্বরে 2-1টা তীক্ষ্ণ মন্তব্য করত, আর তাতেই সে হাউ হাউ দাউ দাউ করে রেগে বকাঝকা করে পাড়া শুদ্ধ অস্থির করে তুলত। সিদাম তার স্ত্রীকে একটু বেশি ভালোবাসত। দুজনে ঝগড়া করত, আবার ভাব হতো। কেউ কাউকে পরাস্ত করতে পারত না। সিদাম তার স্ত্রীকে একটু বেশি ভালোবাসত। দুজনে ঝগড়া করত, আবার ভাব হতো। কেউ কাউকে পরাস্ত করতে পারত না। সেদিনের ঘটনার কিছুদিন আগেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। সিদাম কাজের বাহানায় মাঝে মাঝে দূর গ্রামে গিয়ে 2-1 দিন থেকে আসতো, অথচ কিছু পয়সা কড়ি আনত না। লক্ষণ মন্দ দেখে চন্দ্ররাও বাড়াবাড়ি শুরু করলো। যখন তখন নদীর পাড়ে যাওয়া শুরু করলো এবং পাড়া বেরিয়ে এসে কাশী মজুমদারের মেজ ছেলের নামে অনেক কথা বলতে লাগলো। চন্দ্ররার এই আচরণ শ্রীদামকে অস্থির করে তুলেছিল। শেষে একদিন না থাকতে পেরে শ্রীদাম রাধাকে বলল, তুমি তো ওকে একটু দেখে শুনে রাখতে পারো বৌদি। ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো কেমন করে? এই আমি বলে দিচ্ছি, ও কোনোদিন কোনো সর্বনাশ করে বসবে। চন্দ্ররা পাশের ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? ভয় থাকবে না? তুই কুলোটা হলে লোকে তো আমাকেও বদনাম দেবে। চন্দ্ররা রাধার মুটিয়ে যাওয়া শরীরের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, আমি কি হব সে আমি বুঝে নেব, তুমি নিজের দিকে তাকাও। আবার যদি শুনেছি তুই একা ঘাটের দিকে গেছিস তো তোর হাড় ভেঙে দেব। তাহলেই তাহার জুড়োয়। কথাটা শুনেই বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো চন্দ্ররা। সিদাম এক লাফে তার চুল দুটো ধরে ঘরের মধ্যে তাকে আটকে রেখে দিল। তবে রে হতচ্ছাড়ি। কাজ শেষ করে সন্ধ্যাবেলায় সিদাম ফিরে এসে দেখল ঘর খোলা, ঘরে কেউ নেই। চন্দ্ররা তার মামার বাড়ি চলে গেছে। সিদাম বহু কষ্টে তার সাধ্য সাধনায় সেইবার তাকে ঘরে ফিরিয়ে এনেছিল। তারপর থেকে সিদাম আর কোনো জবরদস্তি করত না, কিন্তু মনে মনে বেশ অশান্তিতে ভুগত। তবে চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সাদা সংসিত ভালোবাসা উগ্র বেদনার মতো ভীষণ যন্ত্রণা হয়ে উঠেছিল। আবার একবার মনে হতো এ যদি মরে যায় তবে সিদাম একটুখানি শান্তি লাভ করতে পারত। এমন সময় এই বিপদ ঘটল। চন্দ্ররাকে এই খুন স্বীকার করে নিতে বলল। সে ইতস্তত হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার কাজল দুটি কালো আগুনের মতো নীরবে স্বামীকে দগ্ধ করতে লাগল। চন্দ্ররা সমস্ত শরীর মন যেন ক্রমে সংকুচিত হয়ে স্বামী রাক্ষসের হাত থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছিল। পুলিশ এসে জেরা শুরু করবার আগেই
রামলোচন চক্রবর্তীর সাজানো গল্পের মতো করে শ্রীদাম চন্দ্ররাকে বুঝিয়ে দিল কি কি বলতে হবে। শ্রীদাম বলল, তোমার কোনো ভয় নেই। শোনো, পুলিশকে বলবে বড়দি তোমার দিকে বটি নিয়ে তেড়ে এসেছিল। তুমি তখন নিজেকে বাঁচাতে দা নিয়ে ঠেকাতে গিয়েছিলে। তখনই ধস্তাধস্তিতে ছিটকে গিয়ে বড়দির মাথায় লেগে গেছে। শোনো, পুলিশ যতই বলুক, তুমি কিন্তু একবারও এর বাইরে কিছু বলবে না, ঠিক আছে? চন্দ্ররা কিছু বুঝতে পারল কিনা টের পাওয়া গেল না। শ্রীদাম যখন চন্দ্ররাকে দোষের ভাগ নিতে বলছিল, একটা দীর্ঘশ্বাস ফেলে দুঃখী জিজ্ঞেস করল, কিন্তু কিন্তু বৌমার যদি কিছু হয়ে যায়? ওকে আমি বাঁচিয়ে নেব দাদা, তুমি কিছু ভেবো না, আমি ওকে বাঁচিয়ে নেব। পুলিশ তদন্ত শুরু করল। চন্দ্ররা যে তার বড়জাকে খুন করেছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছিল। সকল সাক্ষীর দ্বারাও সেটা প্রমাণ হলো। দারোগা যখন চন্দ্ররাকে প্রশ্ন করল, সত্যি কথা বলো, তুমি খুন করেছো? হ্যাঁ, আমি খুন করেছি। কেন? আমি তাকে দেখতে পারতাম না। ঝগড়া হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমাকে কি কোনরূপ অত্যাচার করেছিল? না। চন্দ্ররার এই উত্তর শুনে সকলেই অবাক হয়ে গেল। শ্রীদাম একেবারে অস্থির হয়ে উঠল। সে বলল, ও ঠিক কথা বলছে না দারোগা বাবু। তুমি থামো, বেশি কথা বললে তোমাকেও জেলে ঢুকিয়ে দেব। চন্দ্ররাকে অনেকভাবে জিজ্ঞাসা করলেও বারবার সে এই একই উত্তর দিল। বড় বউয়ের দিক থেকে কোনরূপ আক্রমণ আসেনি। এমন একগুয়েমি তেমন একটা দেখা যায় না। কিসের এত নিদারুণ অভিমান? সে যেন ফাঁসির কাঠের দিকে ঝুলে পড়েছে, কিছুতেই তাকে টেনে রাখা যাচ্ছে না। এক নিরীহ চঞ্চল কৌতুকপ্রিয় গ্রাম্য মেয়ে গ্রামের চেনা পথ ধরে চিরকালের মতো জেলে চলে গেল। রথতলা, নদীর ঘাট, মজুমদার বাড়ি, স্কুল ঘাট, পোস্ট অফিস, হাট সব পিছনে পড়ে রইল। সমস্ত পরিচিত লোকেদের সামনে দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চলে গেল চন্দ্ররা। গ্রামের মেয়েরা, তার শোয়েরা গাছের আড়ালে দাঁড়িয়ে ঘোমটার ফাঁক দিয়ে সব দেখছিল। পুলিশ চালিত চন্দ্ররাকে দেখে তারা লজ্জা, ঘৃণা, ভয়ে কেঁপে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্ররা সব স্বীকার করল। খুনের সময় বড় বউ যে তার উপর কোনরূপ অত্যাচার করেছিল তা সে একবার উচ্চারণও করল না। কিন্তু সেদিন ম্যাজিস্ট্রেটের কাছে শ্রীদাম একেবারেই ভেঙে পড়ল। দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। কান্নাটা থামিয়ে কি বলবে সেটা বলো। বলছি হুজুর, বলছি, সব সত্যি বলছি। চালিয়েছিল বড়দা। আমরা কাজ ছেড়ে বাড়ি ফিরছিলাম, তারপর শ্রীদাম সব সত্যি কথা খুলে বলল। যদিবা হাকিম তার কথা সব বিশ্বাস করলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচনকে যখন জেরা করা হলো তখন তিনি ঠিক উল্টোটাই বললেন। রামলোচন বললেন, খুনের পর আমি দুঃখীর বাড়িতে গেছিলাম। দুঃখীরাম আমার কাছে সব স্বীকার করে পা জড়িয়ে ধরে বলল বউকে কি করে উদ্ধার করব, আমাকে বলে দিন। আমি যদিও ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমায় জিজ্ঞেস করলো, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চেয়ে ভাত পায়নি বলে রাগের মাথায় আমার বউকে মেরে ফেলেছে, তাহলে কি আমার বউ ছাড়া পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণও মিথ্যে কথা বলিস না, অত বড় মহা পাপ আর নেই। রামলোচন প্রথমে চন্দ্ররাকে বাঁচানোর জন্যে অনেকগুলো মিথ্যে গল্প বানিয়েছিলেন, কিন্তু যখন দেখলেন চন্দ্ররা নিজেই বেঁকে দাঁড়িয়েছেন, শেষকালে বুঝি ওকে মিথ্যে সাক্ষীর দায়ে পড়তে হয়, তাই সমস্ত গল্প বাদ দিয়ে ও যেটুকু জানতেন সামান্য রং চড়িয়ে পুরোটাই বলে দিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দ্ররাকে সেশন কোর্টে চালান করে দিলেন। এরই মধ্যে চাষবাস, হাটবাজার, হাসি কান্না পৃথিবীর সমস্ত কাজ চলতে লাগলো। পুলিশ আসামি এবং সাক্ষীকে নিয়ে আদালতে হাজির হলো। সব মুখবর্তী মুন্সিদের কোর্টে বিস্তার লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসেছিল। কত শত লোক আপন আপন আর পৃথিবীতে নেই।
সিদামের অত্যন্ত ব্যস্ত পৃথিবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সবকিছুই তার কাছে স্বপ্নের মতো ঠিক ছিল। চন্দ্ররা ম্যাজিস্ট্রেটকে বলল, ও সাহেব, এক কথা আর কতবার বলবো? তা তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? না। তার শাস্তি হলো ফাঁসি। যখন সিদামকে আদালতে উপস্থিত করা হলো, চন্দ্ররা মুখ ফিরিয়ে নিল। জজ বললেন, বলি সাক্ষীর দিকে চেয়ে বলো, এ তোমার কে হয়? ও আমার স্বামী। ও তোমায় ভালোবাসে না? দারুণ ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? সিদামকে যখন প্রশ্ন করলেন, সিদাম উদ্ভ্রান্তের মতো বলল, হুজুর, আমি খুন করেছি আমার বড় বৌদিকে। কেন? ভাত চেয়েছিলাম বড় বউর কাছে, ভাত দেয়নি। আমি খুন করেছি বড় বউকে। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান ফেরার পর সে কাতর কণ্ঠে বলল, ধর্মবতার, খুন আমি করেছি ধর্মবতার। কেন? ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। বিস্তার জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন ঘরের স্ত্রীকে ফাঁসির অপমান থেকে বাঁচানোর জন্য দুই ভাই অপরাধ নিজের ঘাড়েই নিতে চাইছে। কিন্তু চন্দ্ররা থানা থেকে সেশন আদালত পর্যন্ত বরাবর একই কথা বলে এসেছে। তার কথা তিল মাত্র নড়চড় হয়নি। দুজন উকিল স্বেচ্ছায় তাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেও চন্দ্রার জেদের কাছে হার মানতে হলো। ফাঁসির সাজা হলো চন্দ্রার। জেলখানার ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্রাকে জিজ্ঞেস করল, কাউকে দেখতে ইচ্ছা করছে? একবার আমার মাকে দেখতে চাই। তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি একবার ডেকে আনবো? সিভিল সার্জনের কথা শুনে চন্দ্রা ব্যঙ্গ হাসি হেসে বলল, মরণ।